চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরিচালক ও চিত্রশিল্পী আজাদ কালাম। শুভ সকাল, কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আমরা জানি যে 150টির উপরে নাটক নির্মাণ করেছেন আপনি। আপনার প্রথম নাটক কোনটি ছিল এবং শুরুটা কিভাবে হয়েছিল? আমার প্রথম নাটকের নাম হচ্ছে অপর 71, মুক্তিযুদ্ধ। আচ্ছা, মুক্তিযুদ্ধ দিয়ে একটা বড় চ্যালেঞ্জ নিয়েছেন যে শুরুতে। হ্যাঁ, শুরুতেই আমি একটু চ্যালেঞ্জটা নিয়েছিলাম এবং সাকসেস হয়েছিল। আচ্ছা, কেন মনে হলো যে আপনি মুক্তিযুদ্ধ নিয়েই শুরুর যে জার্নিটা শুরু করছেন? কারণ মুক্তিযুদ্ধের অনেক বিষয় থাকে, যে একটা ইম্প্যাক্ট থাকে যেটা দর্শকদের মনে গেঁথে যায় এবং অনেক কিছু জানতে হয়, অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় থাকে। একটু ছোট ভুলও হয়তো বা একটা বিপদের কারণ হতে পারে। তো সবকিছু মিলিয়ে কেন মনে হলো যে মুক্তিযুদ্ধই কেন? আমার কাছে একটা ট্রু স্টোরি ছিল আমাদের এলাকার মুক্তিযুদ্ধের সময়ের। আচ্ছা, এটা আমি শুনেছিলাম আমাদের এলাকার মুরব্বিদের কাছ থেকে, পরে লিটারেচার হিসেবে পেয়েছি। পরে ওই কাজটা আমি পরে মনে হলো যে যেহেতু কাজ করব তাহলে আমি প্রথম মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করি, যেহেতু আমার গল্পটা আমার জানাশোনার মধ্যে আছে। তারপর অনেক স্টাডি করে তারপর আমি কাজটা করেছি। কেন মনে হলো যে আপনি নির্মাতা হিসেবেই অভিষেক ঘটাবেন ইন্ডাস্ট্রিতে? আমি তো চারুকলা স্টুডেন্ট, ওইখানে অনেক ছোট ভাই বড় ভাই বন্ধুরা মিডিয়ার সাথে ইনভলভ। তারপর ওদের সাথে হয় কি একসাথে আড্ডা দিতে 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 আস্তে আস্তে কাজ শুরু করেছিলাম। কিন্তু সবার তো ইচ্ছে করে যে ক্যামেরার সামনে কাজ করার, ক্যামেরার পেছনের জার্নিটা কেন চুজ করলেন? না, আমার এটা আমাকে কখনোই টানে নাই যে ক্যামেরার সামনে যায় কাজ করবো। আর আমি ওরকম ক্যাপাবলও না যে ক্যামেরার সামনে যায় কাজ করবো। আমার ভালোই লাগে যে একটা ক্রিয়েশন করতে। আচ্ছা, নিজে থেকে আমি নিজে একটা বিষয় ভাবলাম, ওইটা আমি নিজেই এক্সিকিউট করে ক্রিয়েট করলাম। আচ্ছা, আপনি যতগুলো নাটক করেছে তার মধ্যে তো আপনি মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করেছেন, তার পরবর্তী যে নাটকগুলো আপনি করেছেন সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন প্রথম কোন নাটক থেকে? সব থেকে বেশি সাড়া পেয়েছি যমজ নামে আমার একটা নাটক আছে। আচ্ছা, মোশাররফ ভাই 3টা ক্যারেক্টার করে, ওইটা ব্যাপক পপুলার আর কি। আচ্ছা, এই যে যখন স্টোরিগুলো আপনি লিখেন বা স্টোরিগুলো নিয়ে যখন চিন্তা ভাবনা করেন তখন কোন বিষয়গুলো আসলে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন? এবং আরেকটি বিষয় যে গল্পটা লেখার আগেই কি আসলে ক্যারেক্টার আপনি রোল করে রাখেন নিজের মেমোরিতে যে আমি অমুক আর্টিস্টকে নিয়ে কাজ করব, নাকি আসলে গল্পটাকে আরো বেশি প্রাধান্য দিয়ে পরবর্তীতে আপনি অ্যাক্টরকে সিলেক্ট করেন? না, আমি আগে গল্পটা লিখি, ক্যারেক্টারাইজেশন করি, তারপর চিন্তা করি যে এই ক্যারেক্টারটা কোন আর্টিস্ট ভালো করবে, তখন তাকে নিয়ে কাজটা করার চেষ্টা। ইন্ডাস্ট্রিতে অনেকের সাথে আপনি কাজ করেছেন, অনেককে নিয়ে আপনি কাজ করেছেন আসলে, সেখান থেকে আপনার পছন্দের তালিকাতে কারা কারা রয়েছেন? আমি সব থেকে বেশি কমফোর্ট মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে। ওনার সাথে আমার অনেক কাজ হয়েছে এবং অনেক কাজ হচ্ছে। শুরুর দিকের যে আমরা যদি দেখি যে একটা সময় আমরা নাটককে যে আঙ্গিকে দেখতাম, আমাদের কাছে নাটকের একটা প্যাটার্ন থাকতো এবং আমরা যতটুকু জানি যে ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু আমাদের নাটকের একটা প্রশংসা রয়েছে এবং সকলে বাংলাদেশের নাটককে একটু আলাদা নজরে দেখেন। কিন্তু এখন যদি আমরা একটু নোটিস করি যে এখনকার নাটকগুলো একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছেন, হয়তো বা একটি জুটিকে আমরা যখন পছন্দ করি তখন ওই জুটিকে নিয়েই একসাথে 10-15টা নাটক আমরা দেখতে পাচ্ছি এবং বেসটা কিন্তু বা থিমটা কিন্তু সিমিলার হয়ে যাচ্ছে। হিরো হিরোইন একটু বিচ্ছেদ, আবার মিলন, আবার বিচ্ছেদ, এবং এই প্রেম সংক্রান্ত বিষয়গুলোই হয়তো বা বেশি আমরা পছন্দ করছি বলেই হয়তো বা তারা দিচ্ছেন। কিন্তু এই যে একটা প্যাটার্ন, আবার নতুন থিম তৈরি হয়েছে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? এটা আসলে এর অনেক নির্মাতারা আছেন, তো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভাবনা থাকে কে কিভাবে কাজ করবে। তবে আমি সাধারণত একটু রিয়েলিস্টিক প্যাটার্নের গল্প বলি, কাজ করি নিয়মিত, আমি ওইভাবেই করি যে আর তথাকথিত প্রেমের গল্প করি, সেটা মানবিক প্রেমের গল্প করি, কিন্তু তথাকথিত ছেলে মেয়ের প্রেমের গল্প, প্রেম বলতে যাবো যে ওইরকম গল্প আমি খুব একটা করিও না, করতে ইন্টারেস্টেডও না। আচ্ছা, অনেক তো দায়িত্ব থাকে, গল্প তো অবশ্যই মেইন ফ্যাক্ট, সেকেন্ড হচ্ছে লোকেশন, আর্টিস্ট চুজ করা, এই সব কিছু মিলিয়ে আপনি যখন এগুলো করেন এই প্রসেসিংগুলো, তখন কি কি বিষয় মাথায় রাখেন? প্রথম বিষয় হচ্ছে যে আমার গল্পটা শহরের নাকি গ্রামের হলে সেটা কীরকম গ্রাম। আমি ট্রাই করি যে আমার গল্পের সাথে বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনেক দূরে যায় করতে হলেও আমার কোনো দ্বিধা নাই। আমার গল্পের ক্যারেক্টার এবং গল্পের লোকেশন আমার গল্পের মতো করে হইতে হবে, ওইভাবেই আমি কাজ করে অভ্যস্ত।
আচ্ছা, আপনি নাটকের পাশাপাশি একটা সিনেমা নির্মাণের চিন্তা ভাবনা হ্যাঁ, করছেন। প্রিপারেশন চলতেছে 1 বছর যাবত। জি, আচ্ছা, 1 বছর যাবত। সো আমরা বুঝতেই পারছি যে আপনি যে চিন্তাটা করছেন, স্বাভাবিকভাবে যেটা প্রিপারেশন 1 বছর ধরে হচ্ছে, সেটা অবশ্যই বড় পরিসরে বা সেই রকম একটা ইম্প্যাক্ট ফেলবে আমাদের মাঝে। সেই কাজটা কত দূর এগিয়েছে? আমরা 1 বছর না 1.5 বছর যাবত প্রিপারেশন করছি। আচ্ছা, আমরা ঈদের পর শুটে যাব। শুটে যাওয়ার আগে আমরা অ্যানাউন্স করব, এর আগে আমরা অ্যানাউন্স করতেছি না আর কি করছি। আচ্ছা, কি ইম্প্যাক্টটা ফেলতে চান আসলে দর্শকদের মাঝে, এবং নতুন আঙ্গিকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন? এইটা আমার ফিল্মের বিষয়টা হচ্ছে আমার দেশের 1000 বছর আগের ইতিহাস সংস্কৃতি নিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা, ওই ঐতিহ্যটাকে আপনি পরিস্ফুট করবেন। আচ্ছা, এখন যদি আমরা দেখি ইন্ডাস্ট্রিতে যে সিনেমার যে একটা ধাঁচ তৈরি হয়েছে, মাঝে কিন্তু কিছুটা সময় সিনেমা ইন্ডাস্ট্রিতে একটু ধস নেমেছিল, এখন আবার নতুন করে উজ্জীবিত হচ্ছে এবং বিগ বাজেটের মুভি আমরা পাচ্ছি। তো এই বিগ বাজেটের মুভির জায়গা থেকে আপনার বাজেটটা কেমন হচ্ছে এবং সেটা নিয়ে কেমন প্রত্যাশা করছেন আপনি? আমারটাও বিগ বাজেট, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিব আমরা। ওয়াও। আমাদের দেশের প্রমিনেন্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন তাদেরকে নিয়ে, আবার দেশের বাইরেরও কিছু পারফর্মার আছেন। আচ্ছা, আর্টিস্ট কি চুজ করা হয়েছে কিনা এটা রিভিল করা যাবে না? আর্টিস্ট কারা কারা কাজ করছেন এখানে? শরীফুল রাজ, তমা মির্জা, সিনিয়র আর্টিস্টরাই কাজ করছেন। আফজাল ভাই, রেহনুমা মুস্তফা, এরপর আমিন খান, আরো অনেকেই আছেন। খুব সিনিয়র শিল্পীদের নিয়ে আপনি কাজ করছেন এবং আমরা আশা করছি এটা খুব দুর্দান্তভাবে দর্শকদের সামনে উপস্থাপন হবে। আমরা নতুন মুখও কিন্তু দেখতে যাই। একজন পরিচালক হিসেবে আপনাদের কাছে অনেক গুরু দায়িত্ব থাকে যে নতুন মুখকে আপনারা নতুনভাবে আমাদের মাঝে রিপ্রেজেন্ট করবেন, এবং আমরা যে আর্টিস্টগুলো আমরা এখন পাই, যেগুলো প্রমিনেন্ট ফেসেস রয়েছে আমাদের মাঝে, প্রত্যেকেরই কিন্তু আসলে ইন্ডাস্ট্রিতে তারা কাজ করছেন, কিন্তু খুব একটা পুরো দমে করছেন না। আবার অনেকে যারা করছেন তারা করছেনই, কিন্তু সংখ্যাটা হয়তো বা কম, এবং আমরা নতুন মুখ কিন্তু এখন খুব কম দেখছি। এটার পেছনের কারণটা কি আসলে? নতুন মুখ বলতে আসলে যা বোঝায়, আমরা বুঝি যে হঠাৎ করে কেউ এসে অ্যাক্টিং করবে, নতুন করে লঞ্চ করা কাউকে বলে না না, সেটা তো না। সবকিছু একটা চর্চা তো আছে। যেমন আমরা ফিল্মে বলেন, নাটকে বলেন, নতুন নেই কিন্তু থিয়েটার থেকে নেই, যারা এইটা চর্চার মধ্যে আছে, নিয়মিত এটা চর্চা করে। আর হঠাৎ করে নতুন একটা ছেলেকে এনে, ছেলে হোক মেয়ে হোক যে কেউ হোক, তো অ্যাক্টিংটা তো একটা চর্চার বিষয়। ভালো অ্যাক্টিং জানতে হবে। হ্যাঁ, হুট করে এসে ক্যামেরার সামনে দাঁড় করে দিতে সে পারবে না। এই যে নতুন মুখ আসতেছে, কিন্তু এখন তো থিয়েটার থেকে অনেক ছেলে মেয়ে বের হচ্ছে, কিন্তু থিয়েটার সব থেকে ডেডিকেশন দেয় থিয়েটারের ছেলে মেয়েরাই, ডেডিকেশনটা দিচ্ছে। কি অবস্থা এখন থিয়েটারে? থিয়েটার ভালো অবস্থা। থিয়েটারের ছেলেরা তো কাজ করতেছে এবং ভালোই করতেছে। এবং থিয়েটার হয় কি, যে থিয়েটারে যারা কাজ করে এদের জার্নিটা অনেক লং হয়, দীর্ঘ হয়, কারণ ওরা তো জেনে বুঝে আসতেছে। আর হুট করে যারা আসে নতুন নতুন বিভিন্নভাবে আসা যাওয়ার মধ্যে থাকে আর কি। আচ্ছা, যেহেতু আপনি চারুকলা ডিপার্টমেন্ট থেকে এসেছেন, তো আপনার নলেজের যে ধাঁচটা সেটা স্বাভাবিকভাবে অনেকের থেকে একটু হলেও বেশি, এবং এই জায়গা থেকে দেখা যায় যে যারা থিয়েটার থেকে আসেন তাদের জানার একটা লেভেল থাকে, এবং যারা হয়তো বা নিজেকে ডেভেলপ করে, নিজেকে গ্রোবিং করে আসছেন, হয়তো বা থিয়েটার থেকে না, তারপরেও তারা ভালো করছেন। সো এই যে থিয়েটার থেকে আসে এবং থিয়েটার ছাড়া যারা আসছেন, যারা কাজ করছেন, ডিফারেন্সে আপনি কি দেখছেন আপনার জায়গা? ডিফারেন্স আছে। এটা মৌলিক ডিফারেন্স হচ্ছে যে, হ্যাঁ, যারা থিয়েটার করে না এরকম আছে, এটা এক্সট্রাঅর্ডিনারি, এটা সংখ্যাটা কম আসলে, সংখ্যাটা কম। আর যারা জেনে বুঝে কাজটা করতে আসে কিংবা কাজটা শিখে আসে, নিয়মিত চর্চা করে কাজটা আসে, ওদের সাথে কাজ করে ওই কাজটাও ভালো হয়, কাজ শেষে ডিরেক্টর টিমের সবাই স্যাটিসফাইড হয়, এবং যাদের উদ্দেশ্যে অডিয়েন্সের জন্য করা, অডিয়েন্সও ইয়ে হয়। আচ্ছা, আমাদের যদি দেখি যে যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে, তাদের মধ্যে তো প্রত্যেকেই অনেকে আছেন শিখছেন, এখনো কাজ করছেন, এবং তারা সিনিয়র হয়ে গেছেন। নতুনদের মাঝে শেখার আগ্রহটা কেমন দেখছেন? কম, খুবই কম। এটার পেছনে কারণটা আপনার কাছে কি মনে হয়? এটা কারণটা সবাই কেন জানি খুব শর্টকাট আগায় যায়। অধৈর্য। হ্যাঁ, সবাই খুব অস্থির, সবাই অস্থির। হ্যাঁ, যে একটা কাজ করতে গেলে আমার শিখতে হবে, টাইম নিতে হবে। শিল্প মানে তো অনেক ধৈর্য। এইটা এখন খুব কম ছেলে মেয়েদের মধ্যেই আছে। আবার যাদের মধ্যে আছে তারা ভালো করতেছে, কিন্তু সেটাও যে থিয়েটার বেস ম্যাক্সিমাম যাদের মধ্যে আছে।
রাইট। এবং আমরা যদি দেখি যে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু সংস্কৃতি অনুযায়ী কিংবা আপডেটেড ভার্সন থাকে এবং আমাদের মিডিয়া সেক্টরও আপডেটেড ভার্সন হচ্ছে এবং যখন কোনো সিচুয়েশন খারাপ হয় তখন কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানে এন্টারটেইনমেন্ট সেক্টরটাতেই হয় এবং এটাতে একটা ইম্প্যাক্ট পড়ে। সো এই ইম্প্যাক্টের কারণে আপনারা যারা পরিচালক রয়েছেন, যারা আসলে ব্যাক ক্যামেরার পেছনে কাজ করছেন, তাদের জন্য কতটা হার্মফুল? হার্মফুল তো অবশ্যই, মানে কি ভাবে আপনারা এফেক্টেড হন? নানাভাবে ইফেক্টেড হই। মানে যখন ডিসিপ্লিনের মধ্যে দিয়ে একটা কাজ হয় সেটা তো অবভিয়াসলি খুব সুন্দর স্মুথভাবে হয়। যখন ডিসিপ্লিনের বাইরে যাই আমরা কেউ কাজ করতে চাই কিংবা কাজ করতে চাই, তখনই নানা ধরনের ব্যাড ইম্প্যাক্ট পড়ে এবং এটা দিন শেষে প্রোডাকশনের উপরে যায় ইম্প্যাক্টটা পরেই মাস্ট। সিনেমা হলে সিনেমা দেখার একটা ক্রেজ ছিল এবং আমরা যদি বলি কয়েক বছর আগে সেই ক্রেজটা একটু চলে যাওয়ার পর এখন আবার ধুম নেমেছে। এখন আবার সবাই সিনেপ্লেক্সে সিনেমা দেখতে খুবই পছন্দ করেন, ভালোবাসেন। কিন্তু সেটার থেকেও দেখা যায় যে প্রমোশনে মানুষ বেশি সময় দিচ্ছেন। যা বাজেট আসলে তার সিনেমাতে থাকে, আমরা দেখি যে ইন্টারন্যাশনাল ওয়েতেও কিন্তু এটা খুব বেশি প্রমিনেন্ট যে প্রমোশনে তারা বেশি ইনভেস্ট করছে এবং প্রমোশনে তারা বেশি সময় দিচ্ছে। এই যে কালচারটা, এই যে একটা নতুন থিম বা এই থিমটা হয়তো আগে থেকেও ছিল, আমাদের হয়তো অজানা ছিল, এরকমও হতে পারে। তো সেই জায়গা থেকে আসলে এই থিমটা আপনি কিভাবে দেখছেন? না, এটা তো অবশ্যই পজিটিভ। এটা আগে থেকেই ছিল, আমাদের দেশে ছিল না। হলিউডে অনেক আগে থেকেই ছিল, মুম্বাই অনেক আগে থেকেই ছিল যে একটা মুভির যা বাজেট, ওই বাজেটে 50% থাকে প্রমোশন না করলে তো আমার প্রোডাক্টটা মানুষের কাছে কিভাবে পৌঁছাবে। এই জন্য প্রমোশনটা অনেক স্ট্রং থাকতে হয়, প্রায় বাজেটের কাছাকাছি হলে আরো ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনি যে চলচ্চিত্র নিয়ে চিন্তা ভাবনা করছেন সেটির জন্য। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছেন যারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।